ক্লাসে বসেই ফেক আইডি থেকে কলেজের টিচারকে মেসেজ দিল তিতলি। হেই, আমি কি আপনার টুনটুনিদের মা হতে পারি? মেসেজটা লিখে সেন্ড করে দিল তিতলি। পাশ থেকে নিধি চিন্তিত গলায় বলল, দোস্ত, যদি কোনোভাবে ধরা পড়ে যাস, তোর আর রক্ষী নেই রে। সেদিন দেখলি না সেকেন্ডারি মেয়েটাকে কিভাবে থাপ্পড় দিল? বাবা, আমার ভাবলেই কাটা দিয়ে আসে। তোর জন্য আমার ভয় হয় রে তিতলি। তিতলি কথাটা হেসে উড়িয়ে দিল যেন, বলল, আরে ধুর, ধরা পড়বো কিভাবে? আর ধরা পড়লেও বা কি হবে? যত সব স্যারদের এত অ্যাটিটিউড হলে চলে? যতই হোক, এইভাবে যে নাচতে নাচতে মেসেজ দিচ্ছিস, পরে যেন এর জন্য তোকে পস্তাতে না হয়। আমি বাবা এসবে নেই, তোকে আগে থেকেই সাবধান করে দিলাম। আমি ভয় পাই নাকি ওই লোককে? আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে টিচারদের এত অ্যাটিটিউড হলে চলে না। তাদের মন হতে হবে মোমের মতো নরম। কথায় কথায় স্টুডেন্টদের কর্কশের মতো ধমক দিলে অকালে সামনে দাঁত পড়ে যাবে, ওটাই। তুই আজকে 1 সপ্তাহ ধরে স্যারকে মেসেজ দিচ্ছিস, স্যার তো একটা রিপ্লাইও দিচ্ছে না। আমার তো মনে হয় না আর দিবে। হতাশ গলায় বলল নিধি। তিতলিও মুখ বেঁকিয়ে বলল, দিলেই কি আর না দিলেই কি? কথাটা শেষ হতেই আচমকা তিতলির কোলের উপর থাকা ফোনে টুং করে মেসেজের শব্দ আসলো। তিতলি ফোনের দিকে তাকালো, নিধিও তাকালো। ওরা যা ভাবছে সে কি। ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে ফারাজ খান লেখা দেখে গা শিউরে উঠল তিতলির। লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, নিধির বাচ্চা ফরাজ খান, দেখ তোর কথাটা সত্যি হলো না। লাফালাফি বন্ধ করে কি লিখেছে দেখ তিতলি। আমার তো মনে হয় তোকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে। মেসেঞ্জারে ঢুকতেই দেখা মিলল সে অনাকাঙ্ক্ষিত মেসেজের। তা আপনি কয়টা বাচ্চা নিতে পারবেন ম্যাডাম? আমার তো আবার কম বাচ্চা দিয়ে পোষাবে না। আফটার অল 10-20টা বাচ্চা নেওয়ার কথা ভেবেছি। এতবার আমাকে সামলাতে পারবেন তো? কলেজের টিচার ফারাজ খান নাকি এমন মেসেজ দিয়েছে ভাবা যায়। তিতলি চোখ বড় বড় করে তাকিয়ে বারবার সে মেসেজ পড়ল। বুঝতে যেন কয়েক মিনিট সময় লেগে গেল। এখনো যেন বিশ্বাস হচ্ছে না। নিধি, এটা কি সত্যি? আমাকে একটা চিমটি কাটতো, আমি স্বপ্ন টপ্ন দেখছি না তো? ওদিকে ক্লাসে স্যার চলে এসেছে। নিধির আপাতত এদিকে মনোযোগ নেই। সব স্টুডেন্ট দাঁড়িয়ে সালাম দিল ফারাজ খানকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফরাসের চোখ সবার ভিড়ে বসে বসে ফোনে ডুবে থাকা মেয়েটার দিকে গেল। কি বেয়াদব মেয়ে! ক্লাসের স্যার এসেছে কোথায় দাঁড়িয়ে সালাম দিবে তা না, মেয়ে ফোনে ডুবে আছে। ফরাজ বিরক্ত হলো। বুড়ো যুগল কুচকে বড় কদম ফেলে সেদিকে এগিয়ে গেল। তিতলির থেকে এক প্রকার ফোনটা ছো মেরে কেড়ে নিল। শাসানো গলায় বলল, ক্লাসে মনোযোগ না দিয়ে ফোনের ভেতরে এভাবে ডুবে থেকে নিশ্চয়ই আপনার জ্ঞান বাড়ছে না মিস তিতলি। হঠাৎ আক্রমণে তিতলি ভড়কে গেল। ক্লাসের সবার দৃষ্টি ওর দিকে। অস্বস্তি ভয়ে তিতলি কাঁপছে। কোনোভাবে যদি দেখে ফেলে মেসেজের ব্যক্তিটা সে, তাহলে কলেজ থেকে বের করে দিবে না বলা যায়। কাঁদো কাঁদো মুখে নিজের ফোন ফেরত চাইল। স্যার প্লিজ, ভুল হয়ে গেছে আমার। আমি ইচ্ছে করে হাতে নেই বোঝা। জাস্ট শাট আপ। ধমকে তিতলি কেঁপে উঠল, তবে তাও অসহায় মুখ করে বলল, মোবাইলটা ফেরত দিন স্যার। ফারাজ মোবাইল দিলই না, উল্টো ফোনটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও পেছনে ফিরে শাস্তিস্বরূপ বলল, যতক্ষণ না ক্লাস শেষ হচ্ছে এভাবে দাঁড়িয়ে থাকবেন। বলেই ফারাজ খান একদম ভদ্রলোকের মতো চলে যাচ্ছে, যেন সে কিছুই করেনি এমন ভঙ্গিতে। তিতলি খুবই বিরক্ত হলো। টিচার হয়ে নিজেকে কিভাবে আল্লাহ জানে, শুধুমাত্র টিচার বলে আজ তিতলি চুপ থাকছে। না হলে এতক্ষণে বোধহয় কিছু হয়েই যেত। ফারাজ খান কলেজে জয়েন করেছে সবে মাত্র 2 মাস। প্রথম দিন থেকেই লোকটার এত ভারী অ্যাটিটিউড, উফ, ঢং, এসব মোটেও চঞ্চল তিতলির সহ্য হয় না। গম্ভীর মুখটা সবসময় পেঁচার মতো করে রাখে। সে কি লোকটাকে পছন্দ বা ভালো টালো বা সে মেসেজ দিচ্ছে নাকি? মোটেও না। সে তো শুধু এটাই বোঝাতে চাচ্ছে যে শিক্ষকদের মন হতে হবে মোমের মতো নরম। স্টুডেন্টদের সাথে হেসে হেসে 2টা কথা বলবে। তা না, এই লোক শুধু ধমকের উপর রাখে। যেমন, এই মেয়ে, শাট আপ, আউট। কথা শুনেন না, পড়ছেন না কেন? আপনার কি মাথায় সমস্যা? আরো কত কি? তিতলি ফোঁস শ্বাস তুলে নিচের মোটা ফ্রেমের চশমাটা মুছে নিয়ে সে ঝকঝকে চকচকে চোখে ফারাজের দিকে চাইল।
লোকটা তার দিকে তাকাচ্ছেই না। রাগে তিতলি নিচের অধর কামড়ে ধরল, বিড়বিড় করে আওড়ালো। শালা বুইরা উজবুক গম্ভীর বেটা শুধু পারে স্টুডেন্টদের কিভাবে শায়েস্তা করতে পারবে, সে চিন্তা নিয়েই হাঁটে, মনে কোনো দয়া মায়া নাই। এতগুলো স্টুডেন্টের মাঝে সে একা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক। 40 মিনিট শেষ হয়ে গেল। ফারাজ তিতলির দিকে একবারের জন্য ফিরেও তাকাচ্ছে না। বোর্ডে লাইন বাই লাইন সবকিছু মনোযোগ দিয়ে বোঝাচ্ছে স্টুডেন্টদের, অথচ তিতলির চোখের দৃষ্টি ফ্যাল করে থাকা দৃষ্টির মতো। ফারাজ লেখা শেষ করে ধীরে ধীরে ঘাড় বেঁকিয়ে ঘুরে তিতলির দিকে তাকালো। সহসা গাঢ় খয়েরি অধরের প্রান্ত প্রসারিত করে বাঁকা হাসলো কিনা কে জানে। তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলে, মিস তিতলি, আপনার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? আমি আবার দয়াবান টিচার, মুখে বললেও তো আপনাকে 1 ঘন্টা দাঁড়িয়ে রাখতে পারি না। বসুন। তিতলি বড্ড ঘাড়তাড়া। ফারাজ যে তাকে ঠেস লাগিয়ে কথা বলেছে ওটার বুঝার বাকি নেই, জানালো। না স্যার, আমি দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, আপনি বরং নিজের কাজ করুন, আপনার দয়া দেখাতে হবে না। ফারাজ তিতলিকে আড়াল করে ঠোঁট কামড়ে হাসলো। পর মুহূর্তেই তিতলির মুখ বরাবরের চেয়ে ভুরু শিথিল করে বলল, শিক্ষকের ওপর কথা বলার পরিণতি কেমন হতে পারে সেই ধারণা কি আদৌ আছে আপনার? একটু থেমে ফের ধমকে সুরে বলে। জাস্ট সিট ডাউন আই সেড। ধমকে তিতলি কেঁপে উঠল, অথচ তাকালো না ফারাজ খানের দিকে। এতক্ষণ দাঁড় করিয়ে রাখতে দয়া হয়নি, অথচ এখন ছুটির টাইমে যত সব ঢং দেখাতে আসছে। সে কি শুনবে এই লোকের কথা? এইটুকু সময় দাঁড়িয়ে থাকবে, তাই এই লোকের কথা শুনবেই না। নিজের জেদ সবকিছুর উপরে রেখে তিতলি আর বসলো না। ফারাজও আর জোর করেনি। ওনার ধারণা অযথা কোনো ব্যাটারিদের ধমক দিয়ে না বসিয়ে নিজের গুরুত্বপূর্ণ সময় না নষ্ট করাই বুদ্ধিমানের কাজ। আর ফারাজ খানের কাছে সময়ের মূল্য অনেক বেশি। ঘন্টা শেষ হতেই সবাই এক এক করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ক্যান্টিনে, করিডোরে, মাঠে, গেটে সবাই আড্ডা দিচ্ছে। তিতলি পড়ালেখায় মোটামুটি ভালোই। সায়েন্স গ্রুপ নিয়ে পড়ালেখা করছে, কখনো স্কুল কলেজ ফাঁকি দেয়নি। অথচ আজকে কি হয়েছে কে জানে। মনে মনে ভাবছে আজ আর পরের 2 ঘন্টা করবে না। ভাবনার মাঝে শুনলো পাশ থেকে নিধির গলা। ফারাজ স্যার তো তোর মোবাইল নিয়ে গেছে, তাই না তিতলি? এখন কি করবি যদি বুঝে যায় মেসেজের মেয়েটা আর কেউ নয় বরং তুই? ইয়াল্লাহ, আমার তো ভাবলেই কাটা দিচ্ছে। তিতলি মুহূর্তেই ফিরল নিধির দিকে। ফারাজ খান নামটা শুনলেই তিতলির মাথায় সহসা ভূত চেপে বসে। আজকে যে তাকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছে, সে কি আদৌ ভুলবে কথাটা? কখনো না। খাতায় কলমে লিখে রাখবে, তারপরও তো না। বসতে বলেছে তো যখন ঘন্টা বসে যাবে, তখন এই 2 কিংবা 3 মিনিট তিতলি ভুরু নাচিয়ে বলল। তাতে আমার কি? আমি তো আর প্রেম করার জন্য মেসেজ দিইনি। নিধি অবাকের সাথে চরম অবাকে বলল, তুই জানিস কি মেসেজ লিখছিলি? স্যারকে বলছিস আপনি কি হিজলা? মনে কি কোনো ফিলিংস নেই? একটা সুন্দরী মেয়ে আপনাকে এত সুন্দর সুন্দর অফার দিচ্ছে, এটা আপনার 7 কপালের ভাগ্য। ও মাই গড, এখন বলছিস তাতে তোর কি? দেখ, তুই আমার জানের দোস্ত, তোকে যদি স্যার থাপ্পড় মেরে কলেজ থেকে বের করে দেয় তখন আমার কি হবে? এবার তিতলির মুখে কিছুটা ভয়ের চাপ দেখা দিল। এই স্যারকে তো সে ভয় পায় না এমন না, মুখে বললে কি হলো। অন্য স্টুডেন্টদের মতো এত ভয় না পেলেও সে তো তার বাবা ভাইকে ভীষণ রকমের ভয় পায়। পড়ালেখার প্রতি কোনো রকম টালবাহানা, ফাঁকিবাজি তিতলির বাবা তৌসিফ শেখ কিছুতেই বরদাস্ত করেন না। আর পড়ালেখার বিষয়ে তিতলিও খুবই মনোযোগী ছাত্রী। অন্য সব কিছু উড়ে যাক, তার মেসেজের জন্য যদি ফারাজ খান তাকে কলেজ থেকে বের করে দেয়, তাহলে তো বাবাকে মুখ দেখাতে পারবে না। অথচ তিতলি তাও জেদের গলায় বলল, বের করে দিলে দিক, যেই কলেজে এই ফারাজ খান নামক টিচার, সেই কলেজে পড়ার ইচ্ছে নেই। মনে হয় দেশে আর কলেজ নেই। এবার স্মৃতি নোট থেকে মুখ তুলল। ওর পড়ার কোনো শেষ নেই, যথেষ্ট বুঝতার মেয়ে। কলেজে আসলে যেখানে সেখানে বই কিংবা নোট বই নিয়ে ডুবে থাকে। ও বলল, তুই কি ঠিক করেছিস তিতলি? স্যারকে নিয়ে যাতা বল। স্মৃতির কথার ভেতরে তখনই ফের কানে এলো, মিস তিতলি, আপনি এদিকে আসুন। তিতলি ফিরে মুখ ঘুরে তাকালো পেছনটায়। লোকটার মুখখানা সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের নাই। চোখাচোখি হতেই তৎক্ষণাৎ ফারাজ খান
বলিষ্ঠ দেহ ছেড়ে লম্বা লম্বা কদমে হাঁটছে সামনে। তিতলিরা বাহিরে দাঁড়িয়ে আছে। ও এক পলক নিধি, স্মৃতি, সিয়াম সবার দিকে তাকালো। ফের ফারাজ খানের যাওয়া দেখলো, উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এখন নিজের মোবাইল ফেরত নেওয়া। তাই এক বাক্যে পেছন পেছন গেল। পেছন পেছন যেতেই খালি জায়গাতে ফারাজ খান থেমে গেল। সামনে ফিরেই প্যান্টের পকেটে দুহাত গুজে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আপনাকে এখন আমার সামনে 10 বার কান ধরে উঠবস করতে হবে মিস তিতলি। অবশ্যই কাজটা আপনাকে সবার সামনেই করানো উচিত ছিল, বাট আমি তো আর পার্সোনাল বিষয়ে অন্য কাউকে ঢুকাই না, বুঝেন তো? তিতলি ভারী চমকালো, ভরকালো। মুহূর্তেই কিছু না বোঝার মতো করে একটানা বলল, না 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 নেভার, আমি কিছুতেই কান ধরে উঠবোস করব না। আর আমার অপরাধটা কি জানতে পারি? আমি কি জানতাম আপনি ক্লাসে এসেছেন? ও রিয়েলি? যখন চোখ মোবাইলের ভেতরে ডুবে থাকে তখন জানবেনও বা কি করে? বাই দ্য ওয়ে, আপনি যে এত বড় ভুল করে ফেলেছেন, বিগ মিস্টেক, এর শাস্তি তো পেতেই হবে। ভয়ে তিতলির গোল মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। শাস্তি মানে? আমার জানা মতে আমি শাস্তি পাওয়ার মতো কোনো কাজ করিনি। অবশ্যই আপনি শাস্তি পাওয়ারই যোগ্য মিস তিতলি। তাহলে আর দেরি কিসের? শাস্তিটা দিয়েই দিই। শাস্তি? কিসের শাস্তির কথা বলছেন স্যার? আমি কি কোনো অন্যায় করেছি? তিতলির ভুরু জোড়া কুচকানো, সপ্তদেশীর পল্লব মুখখানা এতটাই নিষ্পাপ যেন সে জীবনে কোনো ভুল করেইনি। ইতিমধ্যেই গত এক সপ্তাহ ধরে করে আসা প্রত্যেকটা কুকর্মের কথা চোখের সামনে ভাসছে। ইস, যদি স্যার জেনে যায় তাহলে কি হবে? জীবনেও এই ফারাজ খানকে সে মুখ দেখাতে পারবে? কত নাচতে নাচতেই না বলেছিল। আপনার নাট বল্টু আদৌ ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। শিওর আপনি গোপন রোগের সমস্যায় ভুগছেন? ইস, তখন কিনা সে তিতলি মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাও। বেঁচে থাকতে আর জীবনে এই বেটাকে মেসেজ তো দূর, তিতলি ফিরেও তাকাবে না। তার চেয়ে বড় ভাই যদি কলেজ থেকে বের করে দেয় তাহলে কি তার মান ইজ্জত থাকবে? পুরো কলেজে কত সুনাম নিয়ে হাঁটে সে। শিক্ষক, স্টুডেন্ট সবার কাছে সে একজন নম্র ভদ্র স্টুডেন্ট। ভেতরে যে ভদ্র শয়তান সেটা কি আর কেউ জানে? তিতলির নিষ্পাপ মুখখানা দেখে ফারাজ খান চোখে হাসলো বোধহয়, আবার চেহারা কেমন গম্ভীরও দেখালো। এই ফারাজ খানের এই এক সমস্যা, সে কি কখনো হাসতে পারে না? রাগ, জেদ, হাসি, কান্না, দুঃখ যেন তার গম্ভীর মুখের কাছে নিতান্তই হার মেনে যায়। ফারাজ খানের দু পকেটে তখনও দুহাত গুচানো। অতঃপর ভুরু কুচকে ধমকের সুরে বললেন, আপনি জানেন না আমার ক্লাসে মোবাইল হাতে নেওয়া নিষেধ? তারপরও প্রতিদিন একই কাজ বারবার কেন করছেন? ফের বলল, এক্ষুনি কান ধরে উঠবস করুন বলছি, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করতে বাধ্য হব। আপনার বাড়ি। তিতলি এবার যেন কেঁদেই ফেলবে, তবে কাঁদল না। এখানে ভেবা করে দুর্বলতা প্রকাশ করা যাবে না, বুদ্ধি দিয়ে পালাতে হবে। সহসা একটা কুবুদ্ধি মাথায় চেপে বসলো। তৎক্ষণাৎ কাঁদো কাঁদো মুখ করে জানালো, স্যার স্যার আসলে আসলে আমার খুব... ফারাজ খান এবার নড়ে চড়ে দাঁড়ালেন। তীক্ষ্ণ নেত্র যুগল সরু হয়ে এলো কৌতুকে, ভুরু নাচিয়ে শুধালো। আপনার খুব কি? তিতলি কি বলবে বুঝতে পারছে না। বাঁচতে হলে যে তাকে এইটুকু বাহানা করতেই হবে। সে কি এত বোকা নাকি? সামান্য মোবাইল স্ক্রল করছে তাতে কি কান ধরে উঠবাস করবে সে? হুম, কখনো না। এবং না। তিতলি ফের শুধালো, আমার খুব এমার্জেন্সি। মানে এমার্জেন্সি? তিতলির গোল মুখখানা লজ্জায় রক্তিম হয়ে গেল যেমন। হাপুস তাস করে ফেলেই বলল, আসলে 1 নাম্বার, আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না স্যার। কথাটা বলে তিতলি চোখ মুখ খিচে নিল পরক্ষণে। লজ্জায় দুঃখে রীতিমতো দুঃখবোধের শেষ নেই। 1 সেকেন্ডও ব্যয় করতে চাইল না। সামনে ভুরু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা যুবককে কিছু বলার সুযোগ না দিয়েই মোবাইলের কথা ভুলে চঞ্চল তিতলি দৌড়ে পালাতে চাইল। অমনি পেছন থেকে ভারী পুরুষালী গমগমে কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, স্ট্যান্ড আপ। তিতলির ফ্যাকাশে মুখখানা চুপসে গেল পুরোদমে। গলা শুকিয়ে কাঠ হলো। লোকটা ভারী চালাক, যাকে বলে জেন্টেলম্যান। ভাল্লুকের খাঁচা থেকে বাঁচতে তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে ফের ফারাজ খানের ধমকে সুরে কেঁপে উঠল তিতলি। এই মেয়ে, আপনাকে দাঁড়াতে বলেছি না আমি? কানে কি শুনছেন না? তিতলি তৎক্ষণাৎ অধৈর্যগোল ভিজিয়ে একটু একটু পেছন ঘুরে তাকালো। ফারাজ খানের পদযুগল হুট করে এসে দাঁড়ালো মধ্যস্থে। দাঁড়িয়ে থাকা তিতলির একদম মুখোমুখি। অতঃপর পকেট থেকে মোবাইলটা বের করে এক প্রকার তিতলির হাতে ধরিয়ে দিলেন। হুকুম ছেড়ে বললেন,
আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি। নেক্সট টাইম এমন কাজ করবেন, আপনার জন্য জাস্ট সাসপেনশন অপেক্ষা করবে। মাইন্ড ইট। বলে তিতলির সামনে দিয়েই হেঁটে চলে যাচ্ছে একদম ভদ্র পুরুষের মতো। তিতলি স্বস্তির নিঃশ্বাস ফেললো। পরক্ষণে চাহনিতে এক প্রকার রাগ ক্ষোভ সব নিয়েই বাঁকা চোখে তাকিয়ে ফারাজের যাওয়া দেখলো। মুখ ভেঙ্গিয়ে বিদ্রুপ ভঙ্গিতে বলল, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম মিস তিতলি, নেক্সট টাইম থেকে এমন কাজ করবেন জাস্ট সাসপেন্স পাবেন। মাইন্ড ইট। কলেজটা মনে হচ্ছে কিনে নিয়েছে, যত সব ঢং। বেশি অ্যাটিটিউড দেখায়, মনে হয় যেন কোন দেশের কোন বিখ্যাত প্রেসিডেন্ট। সেদিনের পর অসুস্থতার বাহানা দিয়ে টানা 3 দিন কলেজে যায়নি তিতলি। এমনকি ফেক আইডিটাও ডিঅ্যাক্টিভ করে রেখেছে। দুপুরে খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিয়ে যখন উঠলো তখন প্রায় সন্ধ্যা। ঠিক তখনই তিতলির মা আলেয়া শেখ তিতলির রুমে এলেন। মুহূর্তের মধ্যেই তাড়াহুড়ো করে বললেন, তোকে কখন থেকে ডাকছি তিতলি, তুষার তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। তিতলি ঘুম ঘুম চোখে জানালো, যাচ্ছে যাচ্ছে। মেয়ের থেকে উত্তর পেয়ে তিতলির মা চলে গেল। তিতলি ভাইকে ভীষণ ভয় পায়। তিতলির মনে হয় দুনিয়া যত গম্ভীর লোকের সাথে তার বসবাস। কলেজে ঘরে বাহিরে সপ্তদশীর মনে কুড়াচ্ছে। সে কি কোনো ঝামেলা করলো? না হলে তো ভাইয়া এই সময় বাইরে থাকার কথা, সে সময় বাড়িতে এসে তাকে ডাকছে। তিতলি বিছানা থেকে নেমে পরনে ওড়না জড়িয়ে নিল। অতঃপর বের হলো গন্তব্য ভাইয়ের রুম। তিতলি ভাইয়ের রুমের দরজায় দাঁড়িয়ে উকিচুকি দিতে থাকলো। ভয়ে সপ্তদশীর হৃদয় কাঁপছে। তৎক্ষণাৎ রুমের ভেতর থেকে ভেসে এলো, চোরের মতো উকি না মেরে রুমে আয়। তিতলি মুখ ফুলিয়ে ফেললো যেন সে চোরের মতো উকিঝুঁকি মারছিল। চুপচাপ রুমে ঢুকলো। তুষার অফিস থেকে এসেছে সবে, এসেই মাকে বললো তিতলিকে ডেকে দিতে। ওয়াশরুম থেকে ফ্রেশ এসে ওয়ার্ড্রপ থেকে কি জামা কাপড় বের করতে করতে বলল, কয়দিন কলেজে যাচ্ছিস না কেন? আমার যে ডায়রিয়া সেটা তুমি জানো না? তুষার বোনের কথা শুনে ভীষণ কষ্টে হাসি আটকিয়ে রাখলো, বলল। ডায়রিয়া হলে এত খাস কিভাবে? তিতলি মুখের আদল বদলে গেল তখনই, বলল, ডায়রিয়া হলে খাওয়া নিষেধ এমনটা কোথায় লেখা আছে? বোনের কথাই তুষার হাসলো। বড্ড আদরের একটা মাত্র বোন, তবে সামনে বেশি লুতুপুতু করা ওর ডিকশনারিতে নেই। পরে আদরে বাদর হতে সময় লাগবে না। তুষার একটা হলুদ পাঞ্জাবি বের করে রাখলো নিজের জন্য, আর তিতলির জন্য বিছানার উপর থেকে শপিং ব্যাগ দেখিয়ে বলল, এগুলো নিয়ে যা, বন্ধুর বোনের বিয়ের ইনভাইটেশন পড়েছে, সেখানে যাব। 7টার দিকে রেডি হয়ে থাকবি। তিতলির যেন তার সইছে না। সে এতক্ষণ যাবৎ বিছানায় রাখা শপিং ব্যাগটাই দেখছিল। ফাঁক ফতর দিয়ে ভালোই দেখা যাচ্ছিল শাড়িটা, দারুণ। তিতলি বলবে বলবে ভাবছিল, শাড়িটা কি আমার জন্য এনেছো ভাইয়া? তার আগেই আদেশ পেল, তাই তিতলি আর দেরি না করে শপিং ব্যাগটা নিয়ে রুমে চলে গেল। আজকে সে হলুদে খুব সুন্দর করে সাজবে। এমনিতেই বিয়ে বাড়িতে 5-10টা পেছনে বাদরের মতো পড়েই থাকে, তাতে তিতলির কি, বরং সে একটা ভীষণ উপভোগ করে। তিতলি শপিং ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে এলো। এক মুহূর্ত দেরি না করে শাড়িটা বের করে উল্টে পাল্টে দেখলো। এত পছন্দ হয়েছে যে তিতলি বলে বোঝাতে পারবে না। আজকে সে হলুদে খুব সুন্দর করে সাজবে। এমনিতেই বিয়ে বাড়িতে গেলে 5-10টা বাদর পেছনে আঠার মতো লেগেই থাকে, তাতে তিতলির কি, বরং সেটা ভীষণ উপভোগ করে। তিতলির শাড়িটা কয়েকটা পিক তুলে মেসেঞ্জারে ঢুকলো। ওর ফ্রেন্ড সার্কেলের একটা আড্ডা গ্রুপ রয়েছে, যেটাতে কমজোর 10 জন সদস্য আছে, 2 জন ছেলে বাকি 8 জন মেয়ে। তিতলি শাড়ির পিকগুলো গ্রুপে সেন্ড করে দিয়ে লিখলো, হেই বন্ধুরা, শাড়িটা কেমন? আমাকে খুব মানাবে তাই না? 1 মিনিটের মধ্যেই নিধি, সিয়াম, প্রিমাকে সিন করতে দেখা গেল। বাদরগুলো সারাক্ষণ লাইনে ঝুলে থাকে। তৎক্ষণাৎ টুংটাং আওয়াজে মেসেজ আসলো, শাড়িটা দারুণ, সমস্যা একটাই, তোকে মানাবে না। তা কোথায় যাচ্ছিস শুনি? বর দেখতে নাকি বর ভাগাতে? তিতলি দেখলো সেটা সিয়ামের মেসেজ। ফ্রেন্ড মহলের মধ্যে সিয়ামের সাথে তিতলির সাপে নেউলের সম্পর্ক। তিতলিকে 100 জন সুন্দর লাগছে বললেও সে একজন এটা বলবেই যে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে, ভাবা যায়? তিতলি ভুরু বাঁকায় লিখলো, তোর বিয়েতে যাচ্ছি ছাগলের 3 নাম্বার বাচ্চা। তুই উটের বাচ্চা, উটের যেমন পিঠ বাঁকা থাকে তোরও ঘাড় বাঁকা। তিতলি পাল্টা মেসেজ দিল না। চাইলে সে এখন সিয়ামের 14 গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলবে নিজের কথার দাপটে, কিন্তু এখন তার মন ভালো, আর মন ভালো হলে সে একদম ভদ্র হয়ে যায়, যেন সে সদ্য পৃথিবীতে জন্ম নিয়েছে। তাই 2টা ভ্যাঙ্গানো ইমোজি সেন্ড করে দিল।
মোবাইল রেখে দিবে দিবে ভেবে হঠাৎ ডিএক্টিভ করে রাখা ফেক আইডির কথা মনে পড়ল। তিতলি মেয়েটা আসলে শুধরাবে না, একদিন ওর বাঁকা ঘাড় কেউ মটকাবে। আইডি ঠিক করে লগ ইন করে ফারাজ খানের দেওয়া সেদিনকার মেসেজটা দেখলো তিতলি। এই একটা মেসেজই দিয়েছে 100টা মেসেজ আদান প্রদান করার পর, তবে সে পাল্টা কোনো মেসেজ দিল না। তাকে অপমান করার ফলস্বরূপ ফারাজ খানের প্রোফাইলে ঢুকে সব পোস্টে হাহা দিয়ে আসলো। তিতলির কি? তিতলিকে তো আর চিনতে পারেনি। খুশি মনে মোবাইল রেখে দিল। তিতলি হলুদ রঙা ছোট ছোট কারুকাজে আবৃত শাড়িটা গায়ে জড়িয়েছে। কোমর ছড়ানো রেশমের মতো সিল্কি চুলগুলো খুলে রেখে পেছনে একটা টানা হলুদ গাজরা দিল। নরম মোলায়েম দুহাতে 2টা ফুলের গাজরা বেঁধেছে। মুখে হালকা পাতলা মেকআপ করে অধরজোড়ায় রক্তে রাঙা লাল টকটকে লিপস্টিক দিয়ে চোখে মোটা করে কাজল টানলো। ব্যাস এইটুকুই যথেষ্ট ছিল। তিতলি সত্যি খুব সুন্দর করে সেজেছে। গায়ের রং ফর্সা হতে শাড়িটাও বেশ ফুটছে যেন। তাকালেই চোখ শান্ত হয়ে আসছে এমন একটা সাজ নিয়ে তিতলি আয়না দেখলো। আয়নায় দাঁড়িয়ে বেশ কয়েকটা ঢং রস করে পিক তুলে নিল। ইতিমধ্যেই দরজার বাহির থেকে চড়া কণ্ঠ ভেসে এলো। তিতলি, বের হয়ে আসবি নাকি আমি তোকে রেখে চলে যাব? তিতলিও গলা ছেড়ে জানালো। আসছি ভাইয়া। তিতলির ভাইকে বিশ্বাস নেই। তোকে রেখে চলে যাব মানে? একটু হেরেফের ফলে বলা নেই সত্যি তিতলিকে রেখে চলে গেল। এটা কি তিতলি হতে দিবে? এত বড় সুযোগ পেয়ে সে হাতছাড়া করবে? হতে পারে এটা। এমনিতে বিয়ে টিয়ে খেতে পারে না, কারো বিয়ে হয় না। তাই তিতলি বাধ্য মেয়ের মতো তুষারের পেছন পেছন নেমে গেল। নিচে নেমে আসতেই তিতলির দাদি ফরিদা বানু বললেন, মাশাল্লাহ, আমার নাতনিটারে কি সুন্দর লাগছে, কোন পোলার নজর না লাগুক। দাদির কথায় তিতলি ঠোঁট প্রসারিত করে হাসলো। আলেয়া শেখ তুষারের উদ্দেশ্যে সাবধানতার বাণী ছেড়ে দিলেন। তিতলিকে কিছুতেই একা ছাড়বি না তুষার। তুষার মলায়ম কণ্ঠে বললেন, কোনো চিন্তা নেই আম্মু, আমি আছি তো। অতপর ওরা মায়ের থেকে বিদায় নিয়ে চলে যেতে যেতে তিতলি শুনতে পেল ফরিদা বানুর আপত্তিকর কথা। নাতনিটা বড় হচ্ছে, বিয়ে শাদি দন লাগবো না। তিতলির দাদি ফরিদা বানু গ্রামে থাকেন। বেশিরভাগ বয়স কম হয়নি, 75 বছর বয়স, তবে দেখতে মনে হবে 60 বছর। এখন অনেক শক্ত। তিতলির 5 জন চাচা আছে। তিতলির বাবা সবার ছোট, সবার নিজস্ব বাসাবাড়ি করা। ফরিদা বানু সব ছেলের বাড়িতে 1 মাস করে থাকেন, বাকি মাসগুলো তিতলিদের বাড়িতেই থাকে। বিয়ে বাড়ি গিয়ে পৌঁছাতে বেশি সময় লাগলো না, গাড়ি দিয়ে 25 মিনিটের পথ। একটানেই চলে এসেছে মনে হলো। দোতলা বিশিষ্ট ভবনটা বিশাল আয়োজনে মুখরিত। ফেরি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। বলা যায় তিতলি এই বাড়িতে আজ প্রথমবার আসলো। বাড়ির ভেতরে ঢুকতেই তুষারের বন্ধু অয়ন এগিয়ে এসে কৌশল বিনিময় করলো। ফের তিতলির দিকে তাকালো। মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। অয়ন তিতলিকে নিজের বোনের মতোই ভাবে। ছোট থেকে তুষারের সঙ্গে বন্ধুত্ব থাকায় সে বাড়িতে আসা যাওয়া ছিল, তবে আজকাল তিতলিকে নিয়ে অন্য চিন্তা আসে মনে। অয়ন নিজেই তুষারকে রাজি করিয়েছে যাতে তিতলিকে সাথে নিয়ে আসে। অয়ন তাকাতেই তিতলি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্রেফ বলল, কেমন আছে তিতলি? আলহামদুলিল্লাহ ভাইয়া। এরপর আরো টুকটাক কথা চলল। ঘড়ির কাঁটায় রাত প্রায় 8টা। চারদিক থেকে শুধু হইচই কোলাহল, এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলছে। তিতলি অনের কাজিন রূপসা, ঝিলিক আরো কিছু মেয়ের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছে। ছাদেও মানুষের আনাগোনা অনেক, নিচে তো আরো বেশি। বিয়ে বাড়ির সব ছেলেদের চোখ যেন ঘুরে ফিরে তিতলির দিকেই পড়ছে। এমনকি এর মধ্যেই একজন প্রায় জোর করেই তিতলির হাতে একটা চিরকুট স্রেপ 2টা সাদা গোলাপ দিয়ে গেল। তিতলি মাইন্ড করলো না, বরং হেসে নিয়ে গোলাপ ফুলগুলোর লোভ সামলাতে না পেরে চিরকুটটা হাতে নিল। ছেলেটা চলে যেতেই মুখ ভেঙচি কেটে তিতলি চিরকুটটা ডাস্টবিনে ফেলে দিল। বিয়ে বাড়ির দোকানে সহ বিভিন্ন নাস্তা খেয়ে রীতিমতো তিতলির পেট চাপছে। কাউকে বলতে গেলে কত লজ্জাজনক বিষয় ভাবা যায়। সব বেডরুম আনাচে কানাচে মেহমান। তিতলি উপায় না পেয়ে সবার উদ্দেশ্য বলল, রূপসা আপু, আমি একটু আসছি বলে ভাইয়ের খোঁজে ছাদ থেকে নেমে গেল। নিচে নাচ গানের আয়োজন করা হয়েছে। বাড়ির উঠোনে এবং ছাদে 2 জায়গায় স্টেজ তৈরি করা হয়েছে। প্যান্ডেলের পাশে আলভি, নিহাত, ফরহাদ, এপকে আরও কেউ কেউ বসে আছে। আলবি, ফরহাদ বিবাহিত, ওরা সবাই অয়নের কাজিন। কথার মাঝে আলবি হঠাৎ হতাশ গলায় বলল, কি একটা বউ বিয়ে করেছি আমি, ধরলেই চিল্লানি দেয়। ফরহাদও ওর সাথে তাল মেলালো। দুঃখের সহিত বলল, মনের কথা কইছিস রে ব্রো,
আমিও চেষ্টা করেছিলাম, ফুলের টব দিয়ে পাড়ি দিছে। আলভি নিহাদ ওরা হেসে গড়াগড়ি খাচ্ছে। ঠাট্টা সুরে বলল। কোথায়? দেখানো যাবে না। মুহূর্তেই হাসির রোল পড়ে গেল সেখানটায়। তবে একজন বিরক্ত ভঙ্গিতে ফোন আসায় কথা বলতে বলতে উঠে চলে গেল। পেটের চাপের উত্তেজনায় তিতলি বর্তমান অবস্থাটা ভুলে গেল। দিকশূন্য হয়ে ভাইকে খুঁজছে। এমনকি তুষারের মোবাইলটাও তার কাছে। আইফোন হওয়ায় ছাদে আসার সময় নিয়ে ছবি তোলার জন্য এনেছে। তুষারকে খুঁজতে খুঁজতে বেখেয়ালিতে আচমকা কারো শক্তপোক্ত পিঠের সঙ্গে ধাক্কা লাগলো তিতলির। অমনি খেই হারিয়ে পড়ে যেতে নিলে তিতলি যুবকের পেছনে শার্টের কলার খামছে ধরল। টান খেয়ে যুবক পেছনের দিকে মানে তিতলির উপর পড়ে যেতে যেতে নিজেকে সামনে নিল। পেছনে ফিরেই চাপা গর্জনে বলে উঠলেন। হোয়াট দ্য হেল? ধমকে সপ্তদশীর সর্বাঙ্গ কম্পিত হলো। তার চেয়ে বেশি অবাক হলো সামনে থাকা ব্যক্তিটা আর কেউ নয়, স্বয়ং ফরাজ খান দাঁড়িয়ে আছে। তিতলি আশ্চর্য বনে গেল। এই লোক এখানে কি করছে? যার থেকে বাঁচতে নিজের মিথ্যা ডায়রিয়া বানালো, ওষুধ দিলে খাওয়ার নাম করে জানালে দিয়ে ফেলে দিত। আর সেই কিনা ফরাজের রাগ তখন সীমা ছুঁয়ে গেছে, মেজাজ তার নিয়ন্ত্রণের বাইরে। সামনে থাকা রমণীটাকে সেটা ভালোভাবে না দেখেই যুবক চাপার আগে শক্ত মহাব্যবে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল। এই মেয়ে, আপনি কি চোখে দেখতে পান না? আপনার কি মাথায় কোনো অসুবিধা আছে নাকি? তিতলি কাপড় রাগ দেখালো। সে কি এই লোকের কথা হজম করে নেবে? মোটেও না। না না, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল। বিশাল দৈত্যের মতো হাঁটার জায়গায় দাঁড়িয়ে থাকবেন, আর কেউ ধাক্কা দিলেই দোষ। ফরাজ খান এবার সরাসরি তাকালেন তিতলির মুখপানে। সপ্তদশীর পেল্লব মুখখানার উপর বিক্ষিপ্ত আকারে আশ্রে পড়ছে ছোট বড় বেয়াদব কেশগুচ্ছ। যুবকের চোখে মুখে বিরক্ত ভাব। ফরাজ খান এই বেয়াদব মেয়েটার উপর ভীষণ বিরক্ত। চেঁচিয়ে বলল। আপনার সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার? তার উপরে মুখের উপর কথা বলছেন। আপনি কি কখনো শুধরাবেন না, নাকি স্রেফ আমাকেই কিছু করতে হবে? বিড়বিড় করল। ক্যারেক্টারলেস গার্ল। তিতলি ঝগড়া করার মতো অবস্থাতে নেই। মুখখানা এমন যেন কেঁদেই দিবে এমন ভাব। একদিকে ভাইকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে আরেক বিপদ, এখন তাকে কে বাঁচাবে? এখন যদি এই ফরাজ খানের সাথে পাক্কা লাগতে যায়, উল্টো ঘোর বিপদ। সময় বুঝে সেও ছাড়বে না এই ফরাজ খানকে। তাই মুখখানা অসহায় করে নত মস্তিষ্কে জানালো। সরি স্যার, ভুল হয়ে গেছে আমার, এবার মতো মাফ করে দিন। উত্তর না পেয়ে তিতলি অসহায় নেত্রে ফের তাকালো ফরাজ খানের দিকে। কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তিতলির মুখপানে চেয়ে আছে। ভুরজোড়া কুচকে নেট্য যুগল শুরু করে রেখেছেন কৌতুকে। অতঃপর মোবাইল পকেটে রাখতে রাখতে তিতলির দিকে সামান্য ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলে থামলো। তো ফাইনালি নিজের দোষ নিজেই স্বীকার করলেন মিস তিতলি। এত ভালো হয়ে গেলেন। আপনার মতলব তো সুবিধার লাগছে না। আমার মতলব সুবিধার হোক না হয় অসুবিধার হোক, তাতে আপনার কি? এর প্রশ্নটা ছুড়ে দিতেই ফরাজ তিতলির দিকে দূরত্ব রেখে দাঁড়ালো। এই মেয়ে একদম স্বাভাবিক না। ফরাজ খানের মতে অতিরিক্ত বেয়াদব, বড়দের মুখের উপর কথা বলে। ফরাজ খান যদি এই বেয়াদব মেয়েটাকে সোজা করার চান্স পেত, সোজা হতে হতে একদম তার চিহ্ন পাওয়া যেত না। ফরাজ ফের গম্ভীর কণ্ঠে উত্তর দিল। আপনার মতলব যে কি সেটা আমি ভালোই জানি মিস তিতলি। আর আপনি জানেন ফারাজ খান কিভাবে ডিল করে? জানেন না তো, সেটাও খুব শিগগিরই বুঝবেন। তিতলি মুখ ভেঙ্গিয়ে বিদ্রুপ কণ্ঠে জানালো। আমার এত বোঝার দরকারও নেই। আপনি কি ডিল করেন নাকি চিল করেন সেসব তিতলি জানতে চায় না। ফরাজ তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বেয়াদব মেয়েটার মুখপানে। সহসা অধরের প্রান্তে বাঁকা হাসির রেখা টানলো। তিতলি অবাক হলো, ভরকালো, চমকালো, গম্ভীর মুখে বাঁকা হাসি। ভাবা যায় সহজে তো এই লোককে হাসতে দেখা যায় না। নিশ্চিত তার কোনো গোপন কথা জানতে পেরেছে। লোকটা জেন্টেলম্যান, তার উপর তার পেটে যে চাপ দিচ্ছে সেটার তো কোনো খবর নেই। তার ভাইটা কোথায় গেল তার আসলে আসাই উচিত হয়নি। কোথায় মজা করবে ভাবলো, হলো কই? হলুদের দিনে উচকা ঝামেলা। তিতলি পেটে চাপ কোনো রকম চেপে রেখেছে। আল্লাহ আল্লাহ যদি কোনোভাবে চলে যায়। সপ্তদশী হাঁসফাঁস করলো। ফরাস সরু চোখে দেখলো সব। সে একটু পরীক্ষা করবে নাকি এই মেয়েটাকে? করেই দেখা যাক। সচরাচর সে কখনো কারোর সাথে যেচে কথা বলে না, এটা তার ডিকশনারিতে নেই। এই বিয়াদব মেয়েটাকে যদি উচিত শিক্ষা দিতেই হয় তাহলে তার কিছু করার প্রয়োজন আছে। তাই ফরাজ ভুরু নাচিয়ে শুধালো। আপনার নাকি ডায়রিয়া? এখন ভালো হয়েছে তো? না হলে কিন্তু আমার কাছে ওষুধ আছে। একবার খেলে আর 10 জন্মেও আপনার ডায়রিয়া হবে না। তিতলি অবাক, বিস্ময়, হতবিহ্বল। তার ডায়রিয়া? সে কখন বললো এই লোককে? বাহিরের কাউকে তো বলেনি। এমনি কি তার বন্ধুদেরও না যে কলেজে গিয়ে স্যারকে বলবে? এই লোকে তার সাথে সিসি ক্যামেরা ফিট করে দিল। যার জন্য করলো কলেজ চোরে সে বলল চোর।
তিতলি কি আর ইচ্ছে করে মিথ্যা ডায়রিয়া বানাইছে? সপ্তদশীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। ডায়রিয়া না হলেও এবার সত্যি ডায়রিয়া হয়ে যাবে মনে হয়। তিতলি উসখুস করে বলল। আমি আপনাকে বলছি নাকি আমার ডায়রিয়া? তিতলি থামলো, অতঃপর স্রেফ বলল। আর শুনুন, ডায়রিয়া হলেও আপনার ঔষধেই তিতলি নেবে না। বেশি মানব দরদি দেখাচ্ছেন নাকি? ফারাজ ভুরু কুচকালো, বলল। বেশ, আমি মানব দরদি? আপনি যদি ভাবেন তবে আমি মানব দরদি। তিতলিও খোঁচা দিয়ে বলল। আমি আপনার শার্ট একটু ডায়রিয়া করে দিতে পারি? আপনি তো মানব দরদি। আমার জানা মতে মানব দরদিরা কখনো মানুষের সাথে ব্যাঙের মতো গ্যাং গ্যাং করে না, তাই না? উল্টো মায়া দেখায়। একটু থেমে সপ্তদশী ফারাজ খানের মুখ বরাবর চাইল। তিতলি যেন বেশ মজা পেল, ফিক করে হেসে দিয়ে বলল। কি রাগ করলেন? ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখের কোণে বিরক্তির ছাপ, মুখ থেকে একটা অসম্পূর্ণ চজাতীয় শব্দ বেরিয়ে আসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলেন। ইডিয়েট। তিতলি, এই তিতলি, কোথায় তুই? আশেপাশে তুষারের ডাক শুনে তিতলি একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল, যেন সে কিচ্ছু জানে না। সে এতক্ষণ যাবৎ কিচ্ছু করেনি। ভাবখানা এমন যে ফরাজ খানকে এখন সে দেখেছে। তার ভাই যদি জানতে পারে সে এখানে স্যারের সাথে ঝামেলা করেছে, তাহলে তাকে আস্ত থাকবে না। আর সে কি ভুল কিছু করেছে? উচিত জবাব দিয়েছে, একদম ঠিক করেছে। তুষারকে না দেখার ভান করেই ফারাজের উদ্দেশ্যে বলল।